আইএসএফের ডাকে রাহানা মাদ্রাসা নামে পরিচিত এই মাদ্রাসা নির্বাচনে আমাদের যে সভা করেছি আপনারা উপস্থিত হয়েছে। মাইকের আওয়াজ বাজারের দিকেও লাগানো আছে, বাজারে চলতে ফিরতে মানুষ আওয়াজ শুনছেন, অনেকে বসেও শ্রবণ করবেন আশা করছি। আমরা গুটি কয়েক কথা বলবো। আমার পূর্বকার বক্তারা সামগ্রিক বিষয় নিয়ে বিভিন্ন ভাবে আপনাদেরকে ব্যাখ্যা করেছে। নিশ্চিতভাবে আপনারা বুঝতে পেরেছেন কি কঠিন সময়ের মধ্য দিয়ে, পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছে। আমিও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে শিক্ষার গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতি গিয়ে থেকে কাটিয়ে ওঠার কি জায়গা, কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে হয়তো দুই কিছু কথা আলোকপাত করব। আশা করছি আপনারা শুনবেন। যদি ভালো লাগে আমাদের ডাকে সাড়া দেবেন, অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে নির্বাচিত করবেন অভিভাবকরা, আমরাও আশা রাখবো তাদের দ্বারাই শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে। কারণ আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে, গত শুক্রবার রাত্রে বাঁকুড়া জেলায় একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল, গিয়ে অ্যাক্সিডেন্ট করে, তাকে পিটিয়ে মেরে দিল। আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায়? উড়িষ্যাতে। বাংলা ভাষায় কথা বলছি বলে সেখানে যারা ফেরি করতে গিয়েছে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হরিয়ানাতে। সেখানে কি ওই আমাদের এলাকায় দেখবেন ওই ইট আপনার টিন ভাঙা, লোহা ভাঙা এইসব বিক্রি নেওয়ার জন্য আসে না মানুষজন, সেই কাজে ও হরিয়ানায় ছিল। তাকে নয় শুধু, তার সাথে মেদিনীপুরের আরো কয়েকজন ছিল, সরি উড়িষ্যার অসমের কয়েকজন ছিল, পিটিয়ে একে হত্যা করে বাড়ি পাঠিয়ে দিল। মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি একটু ভাবতে হবে। এত ঘটনা ঘটছে। আপনাদের একটা কথা বলি, দেখবেন যাদেরকে টার্গেট করছে, যাদেরকে পিটিয়ে মারছে, সে আখলাক, জুনেদ খান, পেলু খান, যাদেরকে টার্গেট করছে দেখবেন লক্ষ্য করে ওরা খুব ভালোভাবে দেখছে যে এ বেটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত, দাদু অশিক্ষিত, পদ্দাদু অশিক্ষিত, এর হয়ে কেউ মামলা সেইভাবে দাঁড়াতে পারবে না। আমার বলার কারণ হচ্ছে রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও দুরবস্থার কারণ, আপনি রাস্তায় একটা কুকুরকে বারাসাত শহরে গিয়ে পিটতে যান, যদি অন্যায় কাজ আমি বলবো 5 জন রেড়ে করে উঠবে, এই কেন মারছো? আর কিন্তু আপনাকে কেউ পিটিয়ে মেরে দিক সেই অর্থে তাকাচ্ছে না। কারণ কি? এখানে অনেক বড় ডিফারেন্স আছে। একটা হচ্ছে নিজেদের বর্তমান যে কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি, সেটা নিজেদের ব্যবহার আচারের পরিবর্তন করা দরকার একটা দিক। আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা না থাকার জন্য এত যে মব লিঞ্চিং হচ্ছে, এত যে পিটিয়ে মারছে, এত যে খুন করছে, এত হিংসা ছড়াচ্ছে, কাদেরকে টার্গেট করছে? যারা শিক্ষায় কম। আপনি চলে যান এতে। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, ওই জায়গাটার নাম কি হরিয়ানাতে। হরিয়ানায় আমাদের যে পরিযায়ী শ্রমিক সাবিরের বাড়ি গিয়েছিলাম, বাসন্তী, ওটা বাসন্তীতে বাড়ি, মিনাখাতো বাড়ি, দুটো জায়গায় আছে। এক জায়গায় জন্মগ্রহণ করেছে, এক জায়গায় বেড়ে উঠেছে। আমি বাসন্তীতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করছি পোস্টমর্টম রিপোর্ট কোথায়? বাপ বেটাই একে অপরের দিকে তাকাচ্ছে। খারাপ ভাবে নেবেন না, জানি না পোস্টমর্টম রিপোর্ট কিভাবে আসবে না আসবে, কালেক্ট করবে, কোথা থেকে করবে, কারণটা কি একটু খোঁজ নিয়ে দেখুন। শিক্ষায় অনেকটা পিছিয়ে, আর এইগুলো কি টার্গেট করছে। আর এটা নতুন কোনো ষড়যন্ত্র নয়, ব্রিটিশ পিরিয়ড থেকে এই ষড়যন্ত্রটা হয়ে আসছে। যেখানে মুসলমানরা বেশি বসবাস করে, যেখানে দলিতরা বেশি বসবাস করে, যেখানে আদিবাসীরা বেশি বসবাস করে, অর্থাৎ পিছড়ে বর্গের মানুষজন যেখানে বেশি বসবাস করে, সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে? শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে? আপনাদের এখানে যে আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসা আছে, ওটাকে তুলে নিয়ে চলে যাবে? স্বাভাবিকভাবে যদি তুলে নিয়ে চলে যেতে চাই, আপনারা আটকাবেন তো? তাহলে ভাই বলুন না, আটকাবেন, তুলবে না। কি করছে? শুধু এই রাহানা মাদ্রাসা নয়, সারা পশ্চিম বাংলার 614টা মাদ্রাসার কথা বলছি,
দিদিমণি ক্ষমতায় আসার আগে বলেছিল 10,000 মাদ্রাসা দেব। আপনারা খোঁজ নিয়ে দেখুন 10,000-এর 10টা তো দিয়ে দেয়া দূরের কথা, 614টা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এখন কটা পরিকাঠামো যুক্ত আছে? পরিকাঠামো যুক্ত মানে এই নয় নীল নীল সাদা রং করে দিল, হোস্টেল বড় বানিয়ে দিল, এটা পরিকাঠামো নয়। সামগ্রিক পরিকাঠামো, শিক্ষাদানের পরিবেশ, অর্থাৎ শিক্ষক কত আছে, ছাত্র কত আছে, এই রেশিও মেনটেন হচ্ছে কি হচ্ছে না খোঁজ নিয়ে দেখবেন। 614টা মাদ্রাসাতে প্রায় 10,000-এর উপরে শূন্য পদ আছে। অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক না নিয়োগ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দাও। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিলেই এরা কোথায় যাবে? কিছু হলেই ছুটে যাবে দাদা দিদির কাছে, নিজেদের আর ভালো খারাপের বিবেচনার জ্ঞান থাকবে না। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আবারও বলছি, যদি আগামী 22 তারিখ রবিবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত প্রার্থী যারা আছেন এখানে, আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে ছেলেদের 5, 6, 7, 8, 10, আর মহিলা প্রার্থী হিসাবে আমাদের 2 নম্বরে আছে। 5 নম্বরে মোহাম্মদ ফারুকউদ্দিন মন্ডল সাহেব আছেন। ফারুকউদ্দিন মন্ডল সাহেব এখানে চলে আসো। 7 নম্বরে 6 নম্বরে আছে নূর হোসেন মন্ডল, 7 নম্বরে আছে হাবিবুর রহমান আকুঞ্জি, 8 নম্বরে আছে শাহিদুল ইসলাম, 10 নম্বরে আছে মোহাম্মদ আব্দুল আজিম, এবং মহিলাদের যে রিজার্ভ সিটের মধ্যে আমরা 2 নম্বর পেয়েছি সারিকা পারভিন বিবি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি চান এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসুক, ওই নীল সাদা রং করে দিলে হবে না। সকালে স্কুলে বাচ্চারা যাচ্ছে, বিকালে ফিরে আসছে মিড ডে মিল খেতে খেতে হই হই করছে, ওটা হবে না। যদি বিশ্বাস নয় হই হই করছে, আজকে এখানে যারা অভিভাবক আছে বাড়ি ফিরে যাবেন, আপনার বাড়ির 7-8 এর ছেলেটাকে ডাকবেন। যদি আমার কথা ভরসা না হয়, আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে আমাদের এই 5 থেকে 5, 6, 7, 8, 10 এবং মহিলাদের ক্ষেত্রে 2 এই সিম্বলে আপনারা ভোট দেবেন না। আপনারা যারা গার্জিয়ানরা এসেছেন বাড়ি যাবেন, গিয়ে 5, 6, 7, 8 এর ছেলেগুলোকে ডাকবেন, ইংলিশ বইটা খুলে দেবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, অঙ্ক দিয়ে বলবেন একটু অঙ্কটা করতো, ইংলিশ দিয়ে বলবেন একটা প্যারাগ্রাফ পড়তো। আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, রানা সিনিয়র মাদ্রাসা নয়, সমগ্র রাজ্যের কথা বলছি, এটা আমি 10টা ছেলে পাস করবে আর 90টা ছেলে ফেল করবে। কারণ কি? যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনটা কি, এটা খাই নামাকে আগে মাথায় রাখতে হবে আপনাদের। আপনারা ভাববেন এটা খাই নামাবে, এটা খাই মাখার জিনিস নয়। আমরা অভিভাবকদের পক্ষ থেকে 6 জনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো। ওই 6 জনের কাজ কি হবে? মিড ডে মিলের টাকা ভাগ করা। বুঝতে পারছেন না? ওই 6 জনের কাজ হবে কি? হোস্টেলে 10টা ছেলে আছে, 15টা ছেলে আছে, 50-60টা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই 1000 টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বরাদ্দ হয় সেটা লুটে খাওয়া। ওই 6 জনের কাজ কি হবে? যেই সম্পত্তিগুলো আপনার আমার পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল ধর্মীয় ব্যাপারে, তাহলে ধর্মীয় চেতনা থেকে যেই মাদ্রাসায় ছেলে মেয়েরা পড়বে, আমি পুকুর দিচ্ছি, আমি জমি দিচ্ছি, আমি শ্রম দিচ্ছি, যেগুলো উৎসর্গ করে গিয়েছিল, সেই পুকুর অন্যজন করে কামিয়ে খাবে আর আমাকে কিছু টাকা দেবে। সেই জন্যই 6 জনকে পাঠানো না। কে বলছিল একটা জমি না কি হয়েছে এই আত্মসাৎ করবে, সেই জন্য তো পাঠানো নয়। আমরা অভিভাবকদের পক্ষ থেকে 6 জন পাঠাবো। কেন আমাদের 6 জনকে পাঠাবার কারণ হচ্ছে, এই 6 জন গিয়ে শিক্ষার পরিকাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই 6 জন গিয়ে ওই যে মিড ডে মিল চুরি হচ্ছে, যে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে, যে ঠিক মতো ক্লাস হচ্ছে না, 11টা 15 থেকে তো মনে ক্লাস, তাই তো নাকি? আমাদের সময় 10টা ছিল, 11টা, এখন তো মনে হচ্ছে 11টা 15 থেকে ক্লাস হচ্ছে, বা রাইট টাইমে 10টা 40 বা 11টা 15। সেই সময়ের আগে পর্যন্ত কটা ছাত্র ক্লাসে আসছে, ইভেন কটা টিচারও নিয়মিত সময় মেনটেন করে ক্লাসে আসছে, ক্লাস থেকে ফিরে যাচ্ছে, এইগুলো দেখভাল করার জন্য আমডাঙ্গার রাহানা মাদ্রাসার যত অভিভাবক আছে তারা সবাই মিলে 6 জনকে পাঠাবে। এবার এই 6 জন কারা যাবে? অনেকে বলবে আমি যাব, অনেকে বলবে আমি যাব। তার জন্য ভোটাভুটি সিস্টেম।
তৃণমূলের পক্ষ থেকে 6 জনকে হয়তো দাঁড় করিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল যদি পারে তাদের পক্ষ থেকে দাঁড়াবে, আমরাও আমাদের পক্ষ থেকে 6 জনকে দাঁড় করিয়েছি। আপনারা যদি চান আমাদের এই 6 জন গেলে শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে, বিগত দিনের নাই আমার এলাকার যে সমস্ত মহিলারা, বাচ্চারা, শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেত, উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তারা মাথা তুলে আজকে কেউ চাকরি করছে, বিভিন্ন সেক্টরে তারা প্রতিষ্ঠিত হয়েছে। আমার বাড়ির বাচ্চাগুলোকেও, আমার বাড়ির মহিলারাও উপযুক্ত শিক্ষা ওখান থেকে গ্রহণ করে সমাজে ছড়িয়ে পড়বে। কেউ হাউস ওয়াইফ হতে পারে বা যে সেক্টরই থাকুক না কেন, মাথা তুলে থাকবে, ডিগ্রি নিয়ে পেছনের সিটে বসে থাকবে না, সামনের সিটে বসে লড়াই করবে। আমি রানা মাদ্রাসার ছাত্র নিজেকে বলবে এবং যে কোনো কম্পিটিশনে দাঁড়ানোর জন্য সে এগিয়ে যাবে। যদি আপনারা চান এই পরিবেশ, তাহলে আপনাদের বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই, অন্য কোনো সংখ্যায় হাত দেওয়ার দরকার নাই। মহিলাদের ক্ষেত্রে মাথায় রাখুন যে মহিলা রিজার্ভ সিট আছে, সেক্ষেত্রে সারিকা বিবি আমাদের আছে 2 নম্বর, এবং পুরুষদের ক্ষেত্রে 5, 6, 7, 8, 10, 9টা আমাদের 9, ঠিক আছে, 9টা আমাদের 9। এই সিম্বলে, এই সংখ্যাতে আপনারা ভোটটা দেবেন। কারণ আপনাদের বলি না 6 আমাদের, তাই আপনাদের বলি একটু ভাবতে হবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আবার ফিরে আসি, আপনারা শুনতে তো অনেকের গাজালা করতে পারে, আচ্ছা গাজালার কথা বলে কারো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, একটু গাজালা করতে পারে। আফরাজুলের কথা শুনেছিলেন? মালদার এক শ্রমিক রাজস্থানে কাজে গিয়েছিল, তাকে কি করেছিল? পিটিয়ে পুড়িয়ে দিয়েছিল, জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। তার কেসটা এখন কোন স্টেজে আছে আপনারা জানেন? কেউ জানে না, তৃণমূলের নেতাও জানে না। আমি এখানকার যিনি বিধায়ক মহাশয়, সম্মানীয় বিধায়ক মহাশয়, এখানকার যিনি এমপি মহাশয়, সম্মানীয় পার্থদা, তাকেও জিজ্ঞাসা করবেন, উনিও জানে না। কিন্তু ভোটের সময় এই পার্থদারা, এই আপনার এলাকার বিধায়কেরা, এই ফিরহাদ হাকিমেরা, এই মমতা ব্যানার্জি, ওর জন্য কত মায়া কান্না কাঁদছিল বলুন তো? আফরাজুল আমাদের ছেলে, আফরাজুল আমাদের ছেলে। আমি আপনাদের বলে যাই, এটা এখন মেইন স্ট্রিম থেকে শুরু করে অনেক মিডিয়ার লোকজন আছে। আমি নওশাদ যদি একটা ভুল কথা বলে, নওশাদকে মামলা দিতে ছাড়বে না, কিন্তু এটা মাথায় রাখবেন। ওই কোন অফিসারকে আমি একবার বলেছিলাম না যে আপনি দালাল, খুব গায়ে লেগেছে, আমার নামে মামলা পাঠিয়েছে। আমি তোর মামলা তুই রাখ, পারলে আমাকে অ্যারেস্ট করে দেখা। বুঝতে পেরেছেন? আমি দালালকে দালাল বলেছি, ওদের গায়ে লেগে গিয়েছে। তো কথা হচ্ছে, আমি যদি একটা অসত্য কথা বলি, আমাকে এটা ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। আর আমি অসত্য কথা বলার জন্য রাজনীতির মঞ্চে আমি দাঁড়াবো না। আমি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আমি এটুকুই বুঝি, দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে তাড়ানো যায় না। ওরা দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে তাড়ানোর চেষ্টা করবে, আমরা সুগন্ধ দিয়ে দুর্গন্ধকে ঠেকে দেব। আপনাদের বলি, এই আফরাজুলের মামলা, আফরাজুলের পরিবার কি দেখতে হচ্ছে? ওই আপনারা আমরা মিলে যে চাঁদা দিয়েছিলাম না, যার যত ইচ্ছা গিয়েছিল আফরাজুলের পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম, আর সরকার 2-3 লাখ টাকা না কত ক্ষতিপূরণ দিয়েছিল, সব কেসে চলে যাচ্ছে। আজকে মামলা কি হচ্ছে কেউ জানি না আমরা, কিন্তু আফরাজুলের পরিবার সঠিকভাবে জানে না। হয়তো পড়াশোনায় কম, খোঁজ নিয়ে দেখুন, প্রতিটা স্টেট নয়, প্রতিটা পাড়া থেকে শুরু করে দেশের পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকারকে আমরা যদি উকিল চাই, সরকারকে দিতে বাধ্য। আমার আফরাজুলের পরিবার যদি এটা জানতো, নিজের টাকা খরচ করে উকিল লাগাতে হতো না। শুধু উকিল নয়, যাতায়াত থেকে শুরু করে সবটাই খরচ হয়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে আমরা সরকারের উকিল পেতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঠিকঠাক আমরা পাচ্ছি না, বা সহযোগিতা রাজ্য সরকার করছে না। আমার এই এত কিছু বলার কারণটা হচ্ছে, দেখুন, যদি আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারি, আপনাদেরকে বলে রাখছি যে আমরা হতাশার মধ্যে দিয়ে আজকে চলছি, আগামী দিনে আরো বেশি হতাশার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাব। তাই অনুরোধ করছি আপনাদেরকে, এখানে দাঁড়িয়ে বলছি, শুধু মাদ্রাসা নির্বাচন বলে বলছি না, ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে দেবেন না, আমি আপনাদেরকে জবাবদিহি করব না বা কিছুই বলবো না। শুধু এতটুকুই অনুরোধ, আপনাদের ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই আমডাঙ্গার বুকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আগামী দিনে কোনো কারো ছেলে না অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়।
আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রাণ পুরুষ, আমাদের সকলের পৃষ্ঠপোষক আপনাদের শ্রদ্ধেয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান আমাকে একটা কথা বারবার বলে, যেখানেই যাবি সুযোগ পেলে একটা কথা বলবি, ভ্যানওয়ালার ছেলে হোক আর ডেলেভার হোক, জুতো সেলাই করে তার সংসার চলে যেই হোক, আর আপনার চাষবাস করে চাষি হোক, কারো ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। যদি মনে হয় আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলের অর্থের অভাবে আপনি পড়াতে পারছেন না, নির্দ্বিধায় আপনারা আমাদের আইএসএফ এর নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব আমাদের বড় ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তুলে নেবে। এটা বলেছি বলে আপনাদের ভোট দিতে হবে এটাও ব্যাপার না, বলে যায় আপনাদের ভোট না দিলেও বুঝি প্রকাশ্য যদি আমাদের সমালোচনা করেন, তারপরেও যদি আপনার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য অর্থের অভাব হচ্ছে, যোগাযোগ করবেন। এটাও বলে যাচ্ছে, এখানের মাইকের আওয়াজ যাচ্ছে, নিশ্চিতভাবে আমাদের এখানে বাজারের চায়ের দোকানে তৃণমূলের বন্ধুরাও থাকতে পারে, তাদের ভালো লাগে তৃণমূলের আইডিওলজি, তারা দল করেন, কিন্তু অনেক গরিব মানুষও আছেন, তাদের ছেলেপুলেরাও কিন্তু সঠিকভাবে জায়গায় অর্থের অভাবে যোগাযোগ পাচ্ছে না বা ভর্তি হতে পারছে না। আমি সেই সমস্ত তৃণমূলী বন্ধুদেরও বলবো, আপনারাও গোপনে আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের পরিচয় গোপন থাকবে, আপনার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আব্বাস সিদ্দিকী তুলে নেবে আমাদের ভাইজান। আমরা হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ চাইছি, আমরা হানাহানি মারামারি মুক্ত সমাজ চাইছি, আমরা এই ফিতনা ফাসাদ মুক্ত সমাজ চাইছি। আর এইগুলো কাটিয়ে উঠতে গেলে কি দরকার? শিক্ষা। শিক্ষা না থাকলে কাটিয়ে উঠতে পারবো না। তাই বন্ধুগণ, এই যে দেখছেন না, কখন বলছে নাগরিকত্ব কেড়ে নেব, বলেছিল না, সিএ নাম দেখিয়ে ভোট চাইছিল না, আর আমি কি বলেছিলাম, সিএ এর অ্যামেন্ডমেন্টে কোথায় লেখা আছে ভারতীয় মুসলিমদের তাড়িয়ে দেবে? চ্যালেঞ্জ করে গিয়েছিলাম, কোন মাইল লাল দেখাতে পেরেছে? কিন্তু ভাষণ দিয়ে কি বলছিল, কি বলেছিল ভাষণ দেওয়ার সময়? বিজেপি এসে ঘা করছে আর তৃণমূল এসে মলম লাগাচ্ছে। ওই নামটা কি? বিজেপির যে প্রার্থী হয়েছিল এখানকার বারাকপুরের, ও কোন দলে কখন থাকে বোঝা মুশকিল, কোন দলে কখন থাকে বোঝা মুশকিল। সকালে তৃণমূল, ব্রেকফাস্ট করছে তৃণমূল, আর না ডিনার করছে বিজেপি হয়ে, মধ্যখানে তো অনেক পার করে দিচ্ছে। তো ওনারা ভয় দেখাচ্ছেন কি, এনআরসি করে নাকি, সিএ করে নাকি মুসলমান তাড়িয়ে দেবে। আর মমতা ব্যানার্জির দলের এসে, পার্থবাবুর এসে মলম লাগিয়ে কি বলছে, এনআরসি সিএ হতে দেব না, তাই না? আর আমি কি বলেছিলাম, কারো মায়ের লাল থাকলে ভারতীয় একটা মুসলমানকে তাড়িয়ে দেখার। এই তো 24 সালে ভোটের সময় এই নোটিফিকেশন করে দিয়েছে, কটা মুসলমানকে তাড়িয়েছে? শুধু ভয় দেখানো হয়েছে। খারাপ ভাবে কেউ নেবেন না আমার কথাটা, আমরা ভয় পেয়ে গেছি। কেন? আমরা পড়েছি কি? আমরা পড়েইনি তোটা। হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে বিল পাস হয়েছে, ইংলিশ আছে, বাংলা ভার্সন পাবো না, বাংলায় আমরা ঠিক করে পড়তে পারি না, সে জায়গায় আমাদের দুরবস্থা। এটা আমি আমার কথা বলছি, খারাপ ভাবে নেবেন না, ইংলিশ তো কিভাবে পড়বো, সেই জন্য যে যেটা বলছে সেটা করে নিচ্ছি। তো আগামী দিনে এই ফাঁদ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, যদি আপনি পরিত্রাণ পেতে চান, আপনার সাথে দ্বিচারিত হবে না, আপনার সাথে অন্যায় হবে না। যদি মনে করেন যে আপনি অন্যায় আপনার সাথে হবে না, মাথা তুলে বাঁচবেন, আপনার অধিকার আপনি পেয়ে সঠিক পাবেন, তার সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে সংবিধান জানতে হবে, আপনার অধিকার সম্পর্কে জানতে হবে। আর সংবিধান আপনার অধিকার সম্পর্কে তখনই জানতে পারবেন যখন আপনি শিক্ষিত হবেন। দুর্ভাগ্যের বিষয়, এখন আমি শিক্ষা অর্জন করব না, আমার ফ্যামিলিটাকে চালাবো। ভাই, আমি যদি এখন স্কুলে যাই, আমার ফ্যামিলিটাকে চালাবে? এখানে যারা আছেন, কি করতে হবে? আমাদের প্রজন্মকে তো শেষ করে দিয়েছে। আমরা যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমাদের পরের প্রজন্ম না হয় তার জন্য কি করতে হবে? আমাদের বাড়ির যে ফুটফুটে সন্তানগুলো আছে, যারা যখন যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে আসছে, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং ওই মিড ডে মিল খাওয়া শুধু নয়, জিজ্ঞাসা করবেন বাড়িতে গিয়ে, 3-4 বাচ্চাগুলোকে সব শেষ করে দিচ্ছে।
ওই এমপি এমএলএরা জানে ভয় দেখিয়ে ভোট নিতে হবে, এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিলে কি বলবে? দাঁড়িয়ে যাবে এখানে, মামলা করে দেবে। হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপূরণ পাচ্ছে নামডাঙ্গার মানুষেরা। যার বাড়ির বাপের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, সেই ছেলে গিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দেবে যে না, হবে না। নদিয়া জেলায় 1 কাঠা জায়গার জন্য 7 লাখ টাকা 8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। আর এই উত্তর 24 পরগনায় আমডাঙ্গাতে রাস্তা হাইওয়ে সম্প্রসারণের জন্য মাত্র কারো 10 শতক 12 শতক জায়গায় 25,000 টাকা হাতে গুঁজে দিচ্ছে। তাহলে মামলা করে দেবে তো? তাহলে এটার খাওয়া হবে? বুঝতে পারছেন না কেন অশিক্ষিত করে রাখছে আপনাকে আমাকে? কেন বোম হাতে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে? যে কোশ্চেন করতে পারবে না। আপনারা জানেন তো আপনাদের হাইওয়ের কি সমস্যা? কাজ শুরু হয়েছে না এখন হয়নি? হচ্ছে, কাউকে ধুমকি চুমকি দিয়ে হয়তো হচ্ছে। নদিয়া জেলায় পাশেই তো আপনাদের নদিয়া 1 কাঠা জায়গা ক্ষতিপূরণী বাবদ কেউ 7 লাখ 8 লাখ টাকা পেয়েছে। আর আপনার এলাকার আমডাঙ্গার কথা শুধু যদি বলি, 10 জায়গাতেও কারো 25,000 35,000 হাতে ধরে দিয়ে ভয় দেখাচ্ছে। কেন? ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কাজ বলে দিয়েছে নাকি নদিয়াকে এত পাবে আর আমডাঙ্গা এত কম পাবে? ওইটা বলে দেয়নি তো। একটা অর্ডার পাস করিয়ে দিয়েছে, এরিয়ায় এটা হবে আর রুরাল এরিয়ায় এটা হবে ক্ষতিপূরণ। তাহলে ওরা যদি ওইটা পায়, আপনারা না, তাহলে লুট যাচ্ছে মধ্যখান থেকে। এই লুটটা ধরবে কে? আপনিকে আমি ধরবো। আপনার আমার হাত থেকে অনেক আগে পেন কেড়ে নিয়েছে। আপনি যদি মনে করেন আপনার সাথে যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার, তাহলে আপনি আর পেন তুলে কিচ্ছু লাভ হবে না। খারাপ ভাবে নেবেন না, ও পেন তুলে শুধু সময় নষ্ট হবে। এটা কেউ যদি কিছু আমার সাথে কেউ ডিবেটে আসে, আমি বলবো হ্যাঁ ডিবেটে আসুন। অনেকে বলবে অ্যাডাল্ট এডুকেশন আছে, সিনিয়রদেরও পড়ানোর ব্যবস্থা আছে, ঘোড়ার ডিম হবে। কিচ্ছু হবে না। কারণ আমার এই ভাইটা যে সকালবেলা উঠে মাঠে না গেলে তার সংসার চলে না। এই যদি অ্যাডাল্ট এডুকেশনে পড়তে যায় বা বয়স্কদের স্কুলে ভর্তি পড়তে যায়, ওর সংসার চলবে না। ছেলে বউ বাপ বাড়িতে চিৎকার করবে। তো আপনাদের কাজ কি হবে? আপনাদের ছেলের হাতে পেনটা তুলে দিতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো একটু সজাগ সতর্ক না হলে ওই ভয় আর ভোটটা নিয়ে চলে যাবে। তা আগামী দিনে একটা ভয়ঙ্কর আসতে চলেছে, ঘটনা ঘটতে চলেছে। আপনাদের বলবো শুধু এই প্রসঙ্গ নয়, তাও বলে দিচ্ছে একটা, যে একটু লক্ষ্য রাখবেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, ওয়াকফ সংশোধনী বিল 2024 পার্লামেন্টে প্লেস করেছে। এত বিরোধীরা কিছু চিৎকার চেঁচামেচি করার জন্য সেটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দিয়েছে মেলফেল করার জন্য। এখন খেলাটা বুঝতে পারবেন না, খেলা কখন হবে আপনাদের বলে দিচ্ছি। যদি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই রিয়াকশনটা বুঝতে না পারে মানুষের, যদি পার্লামেন্টে প্লেস করে, তখন তো ভোটাভুটি হবে। তো পক্ষে বিপক্ষে আলোচনা হবে, আলোচনার শেষে ভোটাভুটি হবে। তখন দেখতে পাবেন আমাদের পার্থ দ্বারা কোন দিকে কি করছে। আমি এখন থেকে বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন। এখন থেকে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন। যদি ভোটাভুটির সময় আসে, হয় পার্থদা ওই দিনকে হাজির থাকবে না, আর না হলে ভোটাভুটির আগে দরজা দিয়ে পালিয়ে বেরিয়ে যাবে, আর না হলে বিজেপিকে ওখানে সাপোর্ট করবে। কারণ পার্থদার বসেদেরকে নালে তুলে দিল্লি তিহার জেলে নিয়ে চলে যাবে। ভাবতে পারছেন? তাহলে আপনাকে আপনার লোক ঠিক করতে হবে। লোকটা ঠিকটা শুরু থেকে হোক না, বুথের স্তর থেকে। আপনার প্রতিনিধি আপনি মাদ্রাসা থেকে দিয়ে তৈরি করুন না। আপনারা যারা অভিভাবক আছে, আপনাদের বলবো আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন আমরা শিক্ষা প্রতিষ্ঠানটার পরিবর্তন করতে পারি কি পারি না। আমি বলে দিচ্ছি, এই রং টং করে পড়িয়ে চমকানো ব্যাপার আমি কিন্তু না। ওই রং করব, ভালো ভালো কালার করে দিয়ে কিচ্ছু লাভ হবে না। পেটে খিদে আর 3,500 টাকা দামের মিটারের কাপড় পরলে কিছু লাভ হবে ভাই? আগে পেটে খিদেটাকে দিতে হবে ভাই। আমার ডাল ভাত দিয়ে অন্তত জানে বাঁচি। আমার যারা আছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গেলে গোড়াটা, বুনিয়াদটা, বেসটা ঠিক করতে হবে। তার জন্য নিয়মিত তাদেরকে, যেমন টিচাররা ক্লাস নেবে, সাথে সাথে আমরা চাই যদি আপনারা আমাদের হাতে তুলে দেন দায়িত্ব, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন সমাজের স্তরের মানুষদেরকে দিয়ে বিভিন্ন সময়ে মোটিভেশনাল ক্লাস আমরা করাবো। কারণ আপনারা যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা কি জানি? আর্টস, কমার্স, সায়েন্স।
এখন MBA BBA একটু হয়েছে, নার্সিং ফার্সিং একটু জানি। সারা পৃথিবীতে প্রায় 22,000 কোর্স আছে, প্রায় 22,000 কোর্স আছে। 22,000 ভাবে মানুষ ধরনের পড়াশোনার স্কোপ আছে, যেখানে পড়াশোনা করে রুজি রুটিটাকে করে নিতে পারবে। তাহলে আমাদের বাচ্চাদের এগুলো শেখানো হয় না। আমরা খুব বেশি IAS IPS UPSC ট্রেনিং দিতে হবে তো, কোচিং দিতে হবে তো, BCS এর কোচিং দিতে হবে তো, অফিসার ভাবে কি করে তার পরিকাঠামো তৈরি করতে হবে তো, ন্যাশনাল হাইওয়ের ধারে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সব এখানে বড় বড় টিচার থেকে শুরু করে যারা এক্সপার্টরা ডাকলেই চলে আসবে। এখানকার ছেলে মেয়েরা পড়াশোনা করবে, একদিকে উচ্চ মাধ্যমিক পাস হবে, ফাজেল পাস হবে, সাথে সাথে ফাজেল পাসের সাথে সাথে আমরা আমাদের ছেলেগুলোকে BCS কোচিং এর জন্য এখান থেকে প্রস্তুতি নেব। উচ্চ মাধ্যমিক পাস করবে, কলেজে যাবে, এখানে BCS এর কোচিং নেবে, কলেজ কমপ্লিট করার সাথে সাথে আমাদের ছেলেরা যাতে BCS পাস করে তার জন্য আমরা সেই তাদেরকে কোচিং দেবো। এখানে এই পরিকাঠামো তৈরি করবো তো আমরা। আমাদের গার্জেনরা গিয়ে ওই কতজন আজকে এসেছে, মিড ডে মিল 1,500 কাউন্ট হচ্ছে, 200 হয়তো এসেছে, বাকি 1300 ভাগটা কত পাবো ওটা করতে যাবে না। আপনাদের বলে যায়, যদি ওটা করতে যায়, আপনাদের এখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যে করতে যাইবে তাকে দেখবেন ISF এর ছায়াতলে সে আর থাকবে না। সে কোথা থাকবে? ISF থেকে মাঠের বাইরে চলে যাবে, আমাদের এরিয়ার মধ্যে থাকবে না, কারণ আমরাও কাজ করতে দেব না। আমরা ভূত ভাগানোর জন্য এসেছি, আমাদের মধ্যে যদি ভূত ঢুকে পড়ে তো বিপদ হবে। আমি এটাতে বিশ্বাসী, আঙুলে ক্যান্সার হয়েছে, আগে এখানটা বুঝতে পারছেন না, আঙুলে ক্যান্সার হয়েছে ডগে, এখানটা কেটে ফেলে দাও, বেশ কিছুদিন বাঁচবে। ওই ডগটা কেটে দেবো কি কেটে দেবো না ভাবতে ভাবতে সোচ কিন্তু মাথায় চলে আসবে। তো এই ধরনের আমরা বিশ্বাসী। তাই আপনাদের বলবো, আপনারা লোকসভা নির্বাচনে বিজেপি চলে আসবে, হ্যাঁ আসবে ত্যান আসবে বলে আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের ভোট নিয়েছে। আপনারা ভোট অনেকে দিয়েছেন বা অনেকে দেননি, সে প্রসঙ্গে আমি যাব না। আপনাদের সম্পূর্ণ এখতিয়ার, আপনাদের অধিকার, আপনারা কি করবেন কি করবেন না। তো এই নির্বাচনে আপনাদের বলবো, এখানে বিজেপি আসার কোনো প্রশ্ন আছে ভাই? আরে জোরে বলেন না, নাহলে যেখানেই ভোট হয় বিজেপির ভয় দেখিয়ে দেয়। আরে কি যাবো কোথায় রে বাবা, এরা তো যুক্তি করে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে, বুঝতে পারছেন না? সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে। 21শে জানুয়ারি আমাদের কর্মীদের মারধর করেছিল কেন? যারা মারধর করেছিল সেই মর্মে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কি করছিলাম? অবরোধ করলাম। এটা সংবিধান আমাদের রাইট দিয়েছে। সেখানে মারধর করলো, আমাদের রাজ্য স্তরের নেতৃত্বদেরকে 42 দিন জেল খাটিয়ে নিল। আর নবান্ন অভিযানে যখন এই হিংসা হলো হ্যান হলো, পুলিশকে মেরে ধরে কি করে দিল? কই তাদের বেলায় যারা ইন্ধন দিল তাদেরকে হবে না, কারণ এদেরকে চুপ করিয়ে রাখ, এরা বঞ্চিত সমাজ পিছড়ে বর্গের হয়ে প্রতিনিধিত্ব করছে, ওটা হবে না। কারণ এরা যদি পিছড়ে বর্গের মানুষ, যেমন যারা পিছড়ে বর্গের মানুষ, যদি এদের চোখ ফুটে যায় প্রশ্ন করবে। কেমন প্রশ্ন করবে আপনারা এখানে থাকলে বুঝতে পারবেন। আজকে আমার আগে মনে হয় বক্তব্য আমি যখন আসছিলাম এটা শুনলাম, আপনাদের মধ্যে মনে কেউ বলেছে ওই নিয়ে, না ওই না ও সরি, আজকে আমি আস্তে আস্তে আমি মোবাইলে শুনছিলাম ওয়াকাফ প্রপার্টি নিয়ে কথা বলতে বলতে একটা বিষয় বলছিল, সেখানে যে ওয়াকাফ প্রপার্টি থেকে শুধুমাত্র এই ইমাম সাহেবদের মাইনের জন্য ওয়াকফ করে যায়নি আমাদের পূর্বপুরুষেরা। এই ওয়াকফ প্রপার্টি থেকে ওয়াকফ করে গিয়েছিল, ওয়াকাফ প্রপার্টি থেকে মহিলাদের বিবাহের সহযোগিতাও দেওয়ার জন্য ওখানে বলা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরকে জানানো হয় না। তো এইখানে আমি বলবো আপনাদেরকে, আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, যদি আজকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি, আমরা শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে পারি, এখানে ওই কি বোমডাঙ্গা থেকে আমডাঙ্গা থেকে বোমডাঙ্গা নাকি কি বোমডাঙ্গা পরিবর্তন করে আবার আমডাঙ্গায় ফিরে আসবে, এমন এরা খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছে। কদিন আগে এলাকাতেই, এখনো মনে বিচার তো পায়নি, তৃণমূলেরই এক প্রধানকে বোমের আঘাতে তৃণমূলের নেতারাই মেরে দিল। এটা কি ভালো হিসাবে হচ্ছে? তৃণমূল আমার সাথে রাজনৈতিক লড়াই তার সাথে আমার আছে, থাকবে। যতদিন এরা চুরি করছে, দুর্নামরি করছে, লড়াই চলবে এদের বিরুদ্ধে। কিন্তু দেখুন একজন মানুষকে তো মেরে দিল। এই বোমগুলি অবৈধ থাকার ফলে কখন কার দিকে ছুটে আসবে কেউ বলতে পারবে না। তা এইগুলো মুক্ত সমাজ যদি পেতে চান, তাহলে আপনার পরিবারকে, আপনাকে, আপনার মানে জেনারেশনের হাতে, পরের জেনারেশনের হাতে পেন বই খাতা তুলে দিতে হবে। ওই সকালে যাচ্ছে সন্ধ্যায় বাড়ি ফিরছে বাচ্চারা, মিড ডে মিল খেয়ে এতে লাভ কিচ্ছু হবে না, এতে বরঞ্চ ভবিষ্যৎ ধ্বংস হবে।
আরো পিছন দিকে চলে যাবেন। যদি চান আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন হোক, যে শিক্ষা প্রতিষ্ঠানকে গড়তে গিয়ে ফুরফুরা থেকে পীর সাহেবরা এসেছিলেন, তাদেরকে ভরসা করে আপনার বাপদাদুরা, তাদের কথাতে ভরসা করে 1950 সালের দিকে আপনার দাদুরা, পদ্দাদুরা, অনেকের আব্বারা কেউ জমি দিয়েছে, কেউ পুকুর দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ রাজমিস্ত্রির কাজ করে দিয়েছে, কেউ মেহনত দিয়েছে, দিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সেই প্রতিষ্ঠানটা কিন্তু আজকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো রং চঙে আছে দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরের শিক্ষার পরিকাঠামো ধ্বংসের পথে চলে গিয়েছে। এটা যদি ফিরিয়ে আনা দরকার হয়, তাহলে আমি বলবো সেই 1950 সাল, 1955, 1960, 1970 এর কথা ভেবে আসিছি আপনার কাছে সেই ফুরফুরা শরীফ থেকে। আবার এগিয়ে আসুন, যেভাবে আপনার বাপ দাদুরা আমার বাপ দাদুদেরকে সহযোগিতা করেছিল, শিক্ষা প্রতিষ্ঠান করেছিল, আর একবার আমাদেরকে সুযোগ দেন, আমরা সেটা পরিবর্তন করে দেখিয়ে দেবো। আবার সেই পরিবেশ আমরা ফিরিয়ে নিয়ে আসবো, যদি আপনারা সুযোগ দেন। আমি জোর করার পক্ষে নয়, মিথ্যে লোভ প্রলোভন দেখানোর আমি পক্ষে নয়। কারণ যতটুকু করতে পারবো আমি ততটুকুই বলবো, তার থেকে বেশি আমি বলি না। কারণ আমি এটুকু বুঝি, আমার জুতোর সাইজ যতটুকু, আমি সেই মতোই চলার চেষ্টা করি। আমার জুতোর সাইজের থেকে বড় চলার আমি চিন্তা ভাবনা কোনোদিন করিনি, আর করবো না। এটা মাথায় রাখবেন। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, একটা এই নির্বাচনী সভা করতে গিয়েও সমস্যা। এখানে করতে যাবে না, ওখানে করতে দেবে না, হ্যান দেবে না, ট্যান দেবে না, ঠিক আছে। আর আমি আমার কথা বলছি, আমি এটা নিয়ে কোনোদিন ভাবি না কোথায় হচ্ছে না হচ্ছে। তবে একটা কথা, যারা কর্মীবিন্দু যারা আছেন, যারা গার্জেন এসেছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, ঠিক আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই, যে আপনারা বাড়ি বাড়ি যাবেন। গার্জেন যারা এসেছেন তাদেরকে বলবো, আপনাদের দায়িত্ব নিতে হবে। পাশের লোককে বলেন, যারা কর্মী আছেন, কে কোন কত পর্যায়ের কর্মী, কোন দায়িত্ব ভাবার দরকার নাই। পাশের বাড়ির লোককে পাড়াতে গিয়ে একটাই কথা, গার্জেনদেরকে, যে কত নম্বর মনে আছে, 5, 6, 7, 8, 10, আর মহিলা সংরক্ষিত সিটের জন্য 2 নম্বরে, এইগুলোতে ভোট দিন, ভোট দিয়ে যেতেন। আর একটা কথা, যেদিন ভোটাভুটি হবে, আমাদের সাহেব কোথায়, সাহেব ভাই আছে, যারা আছে, রহমান ভাই যারা আছেন, একদম আছে, আমাদের মুরব্বী যারা আছেন, একটা কথা, মাঠে ময়দানে ফলাতে যেমন ওদেরকে দেব না, ওই উঠোনেও না কেউ ফলাতে পারে। ঠিক আছে, ওরা আছে, যারা আছে নেতৃত্বরা, বলছি একদম মাথায় রাখবেন, একদম মাথায় রাখবেন। কারণ এরা এই জোট চুরি করতে 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 করতে, দুর্নীতি করতে করতে কোথায় পৌঁছেছে দেখেছেন? আপনার বাড়ির কেউ যদি মারা যায়, যদি মর্গে থাকে, এই জোচ্চোরেরা, এই ধান্দাবাজেরা, এই বর্বরেরা, সেই বাড়ির মহিলাটা যদি এসএসকেএম এর মতো জায়গায় পৌঁছে যায়, হয়তো কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, মর্গের মৃত মহিলার সাথে আপনাদের এলাকার বিধায়ককে প্রশ্ন করবেন, যে নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে, আপনাদের এলাকার এমপি কে প্রশ্ন করবেন, যে একজন মৃত মহিলার সাথে তোমাদের ছোট্ট ছাই থেকে সন্দীপ ঘোষণা কিভাবে তার সাথে নোংরামি করে ভিডিও করে বিক্রি করতো, তোমরা জানতে না? জিজ্ঞাসা করবেন। এরা এই নোংরামি করতে করতে কোথায় পৌঁছেছে? এসএসকেএম এর আপনারা খবর দেখেননি নাকি? এক আমার তিলোত্তমা বোনের সাথে যে পৈশাচিক আক্রমণ করে তাকে হত্যা করে ধর্ষণ করেছে, সেটা একটা পাঠ। তার ধিক্কার নিন্দা জানাচ্ছি, সারা রাজ্যের মানুষ জানাচ্ছে, আমরাও জানাচ্ছি। সাথে সাথে এটাও ভাবুন, এরা কোন লেভেলে পৌঁছেছে, মানে অন্যায় করতে করতে কোথায় পৌঁছেছে। এসএসকেএম এ যে সমস্ত মর্গে মহিলারা থাকতো, মৃত মহিলা, মানে জীবিত নয়, মৃত মহিলাগুলোর সাথে এরা নোংরামি করতো। ওই নোংরামির ভিডিও করে, ওদের মুখগুলো চেঞ্জ করে ওই ভিডিও নাকি এরা বিক্রি করতো বাইরে। ভাব, হ্যাঁ, এটা আমার কথা বলছি না, আমি বানিয়ে বলছি না, আছে না, এটা মাথায় রাখবেন। সার্কাসের বাঘের পিঠে চেপে থাকলে খুব ভালো লাগে না, তালি দেয় সবাই। আর বাঘের পিঠ থেকে যদি পড়ে যায় কি করে, বুঝতে পেরেছেন তো? ঠিক আমার দশা ওই, আমাকে ডকুমেন্টস, উইথ ডকুমেন্টস আমার কাছে আছে বলে বলছি। এরা কি করেছে? এরা মৃতদেহকেও ছাড়েনি, তার সাথে নোংরামি করেছে। এরা কি করেছে? লাশ, মরা লাশকে এরা বিক্রি করেছে। এদের দুরবস্থা কোথায়, বুঝতে পেরেছেন? এরা কঙ্কালকেও ছাড়েনি, সেটাও এরা বিক্রি করে খেয়ে নিয়েছে।
বুঝতে পেরেছেন? তাহলে এরা এই ভোটের ওই ওই 50-60টা ছেলের মাথায় যে 1000 টাকা করে আসে, সেটা এতদিন লুটপাট করে খাচ্ছিল, এখন যদি দেখছে আইএসএফ চলে আসলে এগুলো বন্ধ করে দেবো তো ভাই, আমরা তো হতে দেবো না। চলবে না ভাই, বন্ধ করো। তোমার 1500 ছেলে, 200 ছেলের আজকে হাজির হচ্ছে, 200 জনেরই মিড ডে মিলের টাকা উঠবে, বাকি 1300 খেতে দেওয়া যাবে না। এই সবগুলো তাহলে ওদের সংসার চলবে কিভাবে? তাহলে ওরা জান দিয়ে লড়াই করবে, ওরা অন্যায় করার জন্য। আর আমরা বুক পেতে লড়াই করব কিসের জন্য? সমস্ত ধরনের অন্যায়কে বন্ধ করার জন্য। তাই বন্ধুগণ, হ্যাঁ, তাই যেটা আমাদের কুতুব ভাই বলছেন, সমস্ত বিষয়গুলো তো আমরা দেখবো অবশ্যই অবশ্যই। আর একটা কথা বলি আপনাদের, আমরা আপনাদের কাছে একটা সুযোগ চাইছি। আমাদের নতুন দল, ভরসা বিশ্বাস করলেও কেন একটা কিন্তু বোধ থেকে যাচ্ছে অনেকের মনে, পারবে কি পারবে না। আপনারা আমাদেরকে একটা পরীক্ষা আমাদের কাছ থেকে আপনারা নেন, আমরা পরীক্ষায় পাস করতে পারছি কি পারছি না। এই পরীক্ষায় যদি আমরা মাদ্রাসা নির্বাচনে আমাদের হাতে দায়িত্ব তুলে দেন, আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি, আমরা যদি দুর্নীতি মুক্ত থাকতে পারি, নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা আপনাদের কাছে এসে চাইবো ভোট। আর আমরা যদি দুর্নীতি মুক্ত থাকি, নিশ্চিতভাবে আপনারা ভোট দেবেন। আর অন্যথায় আপনারা আমাদেরকে কি করবেন? রিজেক্ট করবেন। তৃণমূলী বন্ধুদের বলবেন, তোমাদের তো এতদিন বিশ্বাস করেছি, আর তোমরা বলছো আইএসএফ নাকি দুদিনের দল, ওর কোনো পরিকাঠামো নেই। তাহলে একবার আইএসএফ কে তো ছোট্ট জায়গা দিয়ে দেখো না, ছোট্ট মাঠে একটু খেলতে দাও না আইএসএফ কে, তোমরা তো বড় মাঠের প্লেয়ার, একটু দাঁড়াও। তাহলে হিংসা বিদ্বেষ না করে একবার শান্তভাবে নির্বাচন হোক। আমি জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি আশা করব প্রশাসন বন্ধুদের কাছে, মাদ্রাসার হেডমাস্টারের কাছে, বিডিওর কাছে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে। যদি হেডমাস্টার, যদি প্রশাসনের কোনো কর্তা, যদি বিডিও বা তার কোনো কর্তারা প্রভাবিত করে এই ইলেকশনকে শাসকের চাটুকারিতা করার চেষ্টা করে, আমি শুধু এতটুকু কথা বলে দিয়ে দিতে চাই এখান থেকে, টালা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, আমি যতটুকু খোঁজ নিয়েছি, কারণ আমি যখন জেল কাস্টডিতে ছিলাম তখন আশপাশেই উনি ছিলেন, ওনার ওই ডিউটি ওই আশপাশেই ছিল, সেই সূত্র আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওনাকে মানুষ হিসাবে কিন্তু খুব একটা আমি খারাপ বলতে পারবো না। কিন্তু উনি যে অন্যায় কাজগুলো করেছিলেন, সে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওনার অন্যায় কাজ করার জন্য উনি আজকে জেল খাটছে, সিবিআইয়ের কাস্টডিতে আছে। অন্যায় কাজটা কি? যথাসময়ে এফআইআর লঞ্চ করেনি। অন্যায় কাজটা কি? এটাকে অন্য মতো ঘটনা, সুসাইড বলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একাধিক প্রায় 8 থেকে 10 রকম তিনি অন্যায় কাজ করেছেন। আমার বক্তব্য এখানকার আইসির কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার বিডিওর কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার রাহানা মাদ্রাসার হেডমাস্টারের কাছে আমি বক্তব্যটা রাখতে চাই। ওই টালা নসির কিন্তু ক্ষমতা ছিল না ওই যথাসময়ে এফআইআর বা যেগুলো অন্যায় করতে সেগুলো করা, যদি না তার ওপর নেতৃত্ব থাকে, ওপরের কোনো আধিকারিক তাকে না বলতো। তাই ওপরের আধিকারিক বলেছে বলেই তো উনি করেছেন। তাই এখানকার আইসি, এখানকার বিডিও, এখানকার হেডমাস্টার যদি মনে করে কোন এমপি এমএলএ এর কথা শুনে এখানের নির্বাচনটাকে প্রহসনে পরিণত করবেন, একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যারা নেতৃত্বরা আছে, যার কথা শুনে আপনারা অন্যায় করবেন বলে এখনো ভাবছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিন। কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ওসি আইসি কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে যে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, একটু জেনে রাখবেন। অনেক ওসিআইসি পঞ্চায়েত নির্বাচনে অনেক নোংরামি করেছে, ছেড়ে কথা বলেনি। তো আমি প্রত্যেককে সম্মান দিই, প্রত্যেকের পেশাকে সম্মান দিই, প্রত্যেককে আমি আবারও সম্মান দিয়ে বলছি, একটা কথাই মাথায় রাখবেন, আপনারা হচ্ছে পাবলিককে সার্ভ করবেন, পাবলিক সার্ভেন্ট আপনারা, তৃণমূলের সার্ভেন্ট না, এটা মাথায় রেখে চলবে। কারণ পাবলিকের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে চলছে, কালীঘাট থেকে কারো মাইনে আসেনি। তাই আপনাদের কাছে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভোট করাবেন। মানুষ যদি তৃণমূলকে চায়, তৃণমূল জিতবে, আর মানুষ যদি আইএসএফ কে চায়, আইএসএফ জিতবে। তবে আমি এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলে যাই, যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তবে ভোটটা করাতে হবে তৃণমূল বড় বড় শূন্য পাবে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কি ভাই মনে হচ্ছে তৃণমূল আজকে ডেরার ভোট পাবে?
কারণ একটা কথা মাথায় রাখুন, প্রত্যেকের বাড়ি আমাদের মেয়ে আছে, মহিলা আছে। একটা অন্যায় তিলোত্তমার সাথে ওই মহিলা ডাক্তার দিদির সাথে যে অন্যায় হয়েছে, তারপরে এরা কথা বলে, এরা বড় বড় কথা বলে। আর অভিষেক বাবু আবার ডায়লগ দিচ্ছে সিবিআই হাতে আনা আছে তা না আছে। আমি অভিষেক বাবুকে বলতে চাই, সিবিআই কতদিন পরে কেসটা পেয়েছে? প্রায় 48 ঘন্টা পরে, নাকি 3 দিন, 72 ঘন্টা পরে কেস পেয়েছে। তো এই 72 ঘন্টায় সন্দীপ ঘোষ কি আপনার পিসির পুলিশ কবার ডেকেছে না কটা? আর বরঞ্চ এই 72 ঘন্টার মধ্যে বা এই এক সপ্তাহের মধ্যে সকালে সন্দীপ ঘোষ চাকরি ছাড়লে আপনার পিসি তাকে গিফট হিসাবে, সারপ্রাইজিং পোস্টিং হিসাবে, প্রাইজ পোস্টিং হিসাবে অন্য জায়গায় পাঠাচ্ছে। এই লজ্জা রাখবো কোথায়? তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকের বাড়ি কি আছে? মহিলা সদস্য আছে। প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য যাতে নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে, কোন পশুবৃত্তির কারো মনের মধ্যে যেগুলো আছে সেগুলো মনেই যাতে দাফন করে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসনকেও সজাগ রাখার দায়িত্ব কাদের? কাদের ভাই? আপনাদের, আমাদের। তো আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, আমি আগের দিনও বলেছিলাম, আজকে আমি বলছি, এটা বলার জন্য জানি না আমার নামে কি নোটিশ আসতে পারে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, চলুক, ভালো কথা। যদি আপনারা ঘুমিয়ে পড়েন, ও মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে। এইটার জন্য আমার নামে নোটিশ আসতে পারে, আমি কোনো কেয়ার করি না। আমি ওয়ান ক্যামেরা বলছি, ওয়ান ক্যামেরা বলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন, সেই লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায়, তাহলে এই মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে। আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আগামী দিনে আমার তিলোত্তমার বোনের সাথে যেটা হয়েছে, বাংলার কোনো মেয়ের সাথে না হয়, সেই জন্য আমাদের প্রত্যেককে জাগ্রত থাকতে হবে। আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে, আশা করছি। আর আমরা যদি ঘুমিয়ে পড়ি, তো দেখবেন আস্তে আস্তে মামলা ঠান্ডা করে চলে যাবে। অনেক মামলা আমরা দেখলাম, তাই আমাদেরকে জাগ্রত থাকতে হবে। পরিশেষে আবারও বলবো, প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়। আপনার যে দল ভালো লাগে আপনি করুন, কিন্তু কোন মহিলার দিকে কেউ এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তাকাবে, সেটা বন্ধ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কিভাবে বন্ধ করবেন, বন্ধ কারা করবে, সেই জায়গায় সঠিক লক্ষ্যেই পৌঁছাতে হবে। আপনারা যারা এসেছেন সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনাদের কাছে আশা করব আগামী রবিবার 22 তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে আমরা 6টা প্রার্থী রেডি করেছি। 2 নম্বরে আছে মহিলা প্রার্থী, মহিলা ওমেন রিজার্ভেশন মানে রিজার্ভ সিটে সারিকা পারভিন বিবি। 5 নম্বরে আছে মোহাম্মদ ফারুক উদ্দিন মন্ডল। 6 নম্বরে আছে নূর হোসেন মন্ডল। 7 নম্বরে আছে হাবিবুর রহমান আকঞ্জি। 8 নম্বরে আছে শাহিদুল ইসলাম। 10 নম্বরে আছে আব্দুল আজিম। এই ভাইদেরকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করান। যে নির্বাচনী কমিটি হবে, যে অভিভাবক নির্বাচন আসছে, সেখানে জিতিয়ে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, শিক্ষার পরিকাঠামোর আমূল পরিবর্তন করতে। তবে দুর্ভাগ্যের বিষয়, শুধু কিন্তু এটাও বলে যায়, এখানে পাঠিয়ে ঘুমিয়ে পড়লেও হবে না। এই 6 জনকে পাঠিয়ে আপনারা ঘুমোলে হবে না, আপনাদেরকে জাগ্রত থাকতে হবে। তাহলে এই 6 জন আরো বেশি লড়াই করতে পারবে। আস্তে আস্তে আপনারা বিদায় নেন, ধন্যবাদ। এর মধ্যে কেউ আসবেন না মিডিয়ার বন্ধু ছাড়া, এখানে কেউ আসবেন না ভাই, এদের কাজটা এটা করে নেন।